ইপিআর, পূর্ব পাকিস্তান যেই রাইফেলস, তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মহান মুক্তিযুদ্ধে। আমি মনে করি যে সেই ইপিআর থেকেই বিডিআর হয়েছিল। সেই বিডিআরের যেই ধ্বংস করার জন্যই ভারতীয় অপশক্তি আওয়ামী লীগকে কাছে নিয়ে সেই হাসিনা ক্ষমতায় আসার 15 দিনের মাথায় তারা পিলখানাতে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, পদুয়া বড়ইবাড়ির হত্যার প্রতিশোধ নিয়েছিল। আমি মনে করি যে আমাদের সেই বিডিআরকে আবার পুনরুদ্ধার করে আমাদের হারানো সেই ঐতিহ্যকে আমাদের ফিরিয়ে আনা দরকার, এবং আমাদের সীমান্তে আমাদের আরও শক্তিশালী ভূমিকা দরকার। আমাদের এক চুল পরিমাণ জায়গা যেন ভারত কোনোভাবে অধিগ্রহণ করা, সেখানে পুশব্যাক থেকে শুরু করে কোনো প্রকার আগ্রাসন চালাতে না পারে। সরকার নিত্যপণ্য দ্রব্যসহ বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ। যাত্রাবাড়িতে কর্মী সমাবেশে আপনার একটি বক্তব্য ভাইরাল হয়েছে, এ বিষয়ে আমাদের একটু বলুন। এদেশের মানুষ সরকারের কাছে প্রত্যাশা করে তাদের নিত্য পণ্যের দাম সরকার নিয়ন্ত্রণ করবে। সরকারের কাছে কেউ প্রত্যাশা করে না যে 10 কেজি করে চাল দেবে সকল মানুষকে। আপনি জানেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিগত খুনি হাসিনার 17 বছরে লাফিয়ে লাফিয়ে আজকে দ্রব্যমূল্য, চাল, ডাল, তেল থেকে শুরু করে মাছ, মাংসের দাম খুবই একেবারে খারাপ অবস্থান করছে। সাধারণ মানুষের হাঁসফাঁস চলছে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর আজকে যে জীবন যুদ্ধ, যেই করুণ অবস্থা, এটা কারো বোঝার এবং কারো শোনার মতো মানুষ নেই। আজকে কিছু মানুষ আছে যাদেরকে সাদা জামা পরতে হয়, জামা আয়রন করে পরতে হয়, আবার মানুষের কাছে হাত পাততে পারে না, মানুষের কাছে চাইতে পারে না, আবার খাইতে পারে না। তাদের সন্তান সন্ততি নিয়ে এমন এক অবস্থায় আছে যাদের কথা আর্তনাদ শোনার মতো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়াতে আর কারো নেই। এই মানুষগুলোকে তো রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। এই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে আজকে বাংলাদেশের চরম এক খারাপ অবস্থা, এবং এই যে দ্রব্যমূল্য যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তারা কিন্তু সংকুচিত করতে 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 আজকে একজন চিকিৎসক হিসাবে আমি বলতে পারি যে মানুষের যেই অসুখ দেখবেন, ক্রমশ একজন মানুষের কর্মক্ষমতা হারিয়ে ফেলছে। একটা মানুষের বেঁচে থাকার জন্য যেই 6টা উপাদান দরকার, প্রোটিন, শর্করা, আমিষ, চর্বি, এই যে বিভিন্ন ধরনের যে আমাদের ইয়েগুলো রয়েছে, খাদ্য উপাদান রয়েছে, এগুলো কিন্তু মানুষ পাচ্ছে না। সুষম খাদ্য না পাওয়ার কারণে পুরো সে কিন্তু ক্রমশ তার যে জীবনী শক্তি হারিয়ে ফেলছে। এর জন্য সাধারণ মানুষগুলো, গরিব মানুষগুলো যারা ঠিকমতো ভিটামিন পাচ্ছে না, ঠিকমতো শর্করা পাচ্ছে না, আমিষ পাচ্ছে না, তারা কিন্তু রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এই জন্য আমরা দেখেছি যে আমরা 2তলা, 3তলা, 4তলায় ওঠার পরে আমরা কিন্তু দেখেছি খুবই শারীরিকভাবে অসুস্থ মনে হয়। এটা হচ্ছে আমার যেই শরীরের জন্য যে সুষম খাদ্যের দরকার, সেই খাদ্য কিন্তু আমরা পাচ্ছি না। এটার প্রধানতম কারণ হচ্ছে দ্রব্যমূল্য। এই দ্রব্যমূল্যের কারণে আমাদের রোগের সংখ্যা বাড়ছে এবং বিভিন্ন রোগ আমাদের শরীরে দানা বাঁধছে। আবার এটার চিকিৎসা ঠিকমতো করতে পারছি না, যেভাবে ঔষধের দাম বাড়ছে। হাসপাতালে মানুষ ভয়তে যায় না। আজকে সরকারি হাসপাতালে যদি কোনো মানুষ চিকিৎসার জন্য যায়, তাহলে 5 দিন তাকে যেতে হবে। 5ম দিন গিয়ে তারপরে সে ডাক্তার দেখাতে পারবে। কেননা তাকে যে টেস্ট দেয়, টেস্টের জন্য একদিন, টেস্ট আনতে একদিন, এক্স-রে করার জন্য একদিন, ডাক্তার দেখানোর জন্য একদিন, এরকম 5 দিন তাকে যেতে হবে। তো একজন শ্রমিক কিভাবে 5 দিন হাসপাতালে গিয়ে চিকিৎসা করবে? সে তো ছুটি পাবে একবেলা, সে ছুটি পায় 2 ঘন্টা, যার কারণে আমাদের শ্রমজীবী মেহনতি মানুষ আজকে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত। আমি মনে করি যে এই যে দ্রব্যমূল্যের কষাঘাত থেকে জনগণকে বাঁচানোর জন্য আজকে সরকারকে উদ্যোগী হতে হবে। এই সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। আমরা ভেবেছিলাম যে এত কমিশন করেছে ডক্টর ইউনূস, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কমিশন কেন করা হলো না? এটাই ছিল সর্বপ্রথম করা, যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, ভোক্তা অধিকারকে কার্যকর করতে হবে, আমাদের টিসিবিকে কার্যকর করতে হবে, আমাদের যেই সমস্ত অর্গানগুলো রয়েছে এই দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য। আমরা দেখেছি সেনাবাহিনী ট্যাস্ক ফোর্স করেছিল, এখনও আছে, কিন্তু এর কোনো বাজারে কোনো এর প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। যার কারণে এদেশের শ্রমজীবী মেহনতি মানুষকে বেঁচে থাকার জন্য তাদের নতুন করে স্বপ্ন দেখতে হবে, তাদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং এই দ্রব্যমূল্যের বিরুদ্ধে লেবার পার্টির যে গণজাগরণ কর্মসূচি চলছে, আমরা এটাকে চালিয়ে যাব। অনেকেই বলছেন লুৎফুজ্জামান বাবর ভারতের দালালি করলে 17 বছর জেল খাটা লাগতো না, আপনার মত কি? দেখুন, লুৎফুজ্জামান বাবর একজন বাংলাদেশের প্রতিষ্ঠা ব্যক্তি এবং বিএনপির একজন জনপ্রিয় নেতা। এদেশের রাজনীতিবিদদের নামে বিভিন্ন ধরনের দোষারোপ, বিভিন্ন ধরনের তহমত দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়।
আমি মনে করি না লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে যেই অভিযোগগুলো বলা হচ্ছে এগুলো হাস্যকর। মূলত আওয়ামী লীগ, বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা 21শে আগস্টের গ্রেনেড হামলার নাটক মঞ্চস্থ করেছিল এবং এর মধ্য দিয়ে তারেক রহমানকে তারা ফাঁসি দিতে চেয়েছিল, আজকে জিয়া পরিবারকে তারা ধ্বংস করতে চেয়েছিল এবং এই লুৎফুজ্জামান বাবরকে কিন্তু তিনি রাজসাক্ষী করার জন্য, তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য অসংখ্য প্রচেষ্টা করেছে। তাকে এত বেশি তাকে প্রেসার দেওয়া হয়েছিল, তিনি কিন্তু অসুস্থ হয়েছিল, তাকে তার উপরে নির্যাতন করে আপনারা দেখেছেন তার নাক থেকে রক্ত পর্যন্ত বের হতে আমরা দেখেছি যে কোর্টে আসার সময়। তারপরও কিন্তু লুৎফুজ্জামান বাবর তিনি সেখান থেকে এক চুল পরিমাণ মিথ্যাচার করেননি। তিনি কিন্তু জিয়া পরিবারের বিরুদ্ধে তিনি কোনো কথা বলেননি। টিবিসির 1 কোটি ফ্যামিলি কার্ড, এর ভিতরে 37 লাখ ভুয়া বাণিজ্য উপদেষ্টা। আমরা মনে করি যে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের সর্বপ্রথম একটা টাস্ক ফোর্স করা দরকার, যেটা এখনও আছে কিন্তু এটা কার্যকর না। টিসিবিকে কার্যকর করা দরকার। ভোক্তা অধিকারের যিনি ডিজি ছিলেন তার সাথে আমার সাথে কথা হয়েছে, তিনি এখন একটা সচিবের দায়িত্ব পালন করছেন। সেখানে অসংখ্য পদ খালি, সেই এতগুলো পদ খালি রেখে সে বাজার ব্যবস্থাপনা কিভাবে করবে? আমি মনে করি যে এই বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য যে কালোবাজারি সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণের জন্য কঠোর হস্তে এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ একবার ভালো একটা উদ্যোগ দরকার। এবং আমরা দেখেছি যে ফুলকপি এখন 1 টাকা করে বিক্রি হচ্ছে সেই ক্ষেতের থেকে, আর ঢাকাতে কিন্তু 30 টাকা বিক্রি হচ্ছে। এই 1 টাকার কপি 30 টাকা কেন বিক্রি হবে? আবার কৃষক কেন 1 টাকায় বিক্রি করবে? তার উৎপাদন খরচ যদি সে না তুলতে পারে, তাতে আগামী বছর সেই কপির উৎপাদনে সে যাবে না। তাহলে আগামী বছর আমাকে আবার 90 টাকায় কিনে খেতে হবে। যার কারণে আমি মনে করি যে কৃষককে যেমন বাঁচাতে হবে, ভোক্তাকে বাঁচাতে হবে। এজন্য আমাদের সমবায় ব্যবস্থা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সমবায় ব্যবস্থার উপর অনেক গুরুত্ব দিয়েছিলেন, আপনি দেখবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশে এই সমবায় যে কোঅপারেটিভ ব্যাংক, কোঅপারেটিভ সোসাইটি, এগুলোকে কিন্তু কৃষকের কল্যাণের জন্যই তৈরি করা হয়েছে। কিন্তু আমাদের এখানে সুদের ব্যবসার জন্য কিন্তু আমরা দেখছি কাজে লাগানো হচ্ছে। মূলত আমাদের ওইখানে যারা উৎপাদন করবে ওই তাদের সমিতি এবং ঢাকাতে যারা বিক্রি করবে, বিভিন্ন জেলায় যারা বিক্রি করবে, তাদের সাথে একটা কম্বিনেশন থাকবে, সমন্বয় থাকবে, ওখান থেকে উৎপাদন করে এখানে পাঠাবে, এখানের সমবায় সমিতি আবার বিক্রি করবে। আমি মনে করি যে আমাদের সমবায় সেক্টরকে যদি আমরা এই কাজে লাগাতে পারি, তাহলে আমাদের যে উৎপাদন এবং বিপণনের যে মাঝখানে যে মধ্যস্বত্বভোগী রয়েছে, তারা এখানে কোনো প্রকার আমাদেরকে ক্ষতি করতে পারবে না। গত 11 বছরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে বাংলাদেশি নিহত হয়েছে 289 জন, পত্রিকার বরাত দিয়ে। অভিযোগ আছে সীমান্তে যখন হত্যা হয় তখন বাংলাদেশের প্রশাসন লাশ দ্রুত দাফন করতে চাপ প্রয়োগ করে। আমাদের প্রশাসনের এই মন মানসিকতা কেন? দেখুন, রাষ্ট্রীয় নতজানু পররাষ্ট্রনীতির কারণেই কিন্তু আমাদের ভারতীয় আগ্রাসনের শিকার আমরা হয়েছি। আমরা ভারতের সামনে মাথা তুলে দাঁড়াতে পারিনি। বিগত 17টি বছর আমরা দেখেছি যে শুধুমাত্র আমাদের বাংলাদেশি সৈন্য, সাধারণ মানুষ শুধু নয়, আমাদের বিজিবির সদস্যদেরকে পর্যন্ত তারা হত্যা করেছে। আমরা একটু প্রতিবাদ পর্যন্ত করতে পারিনি। যেই বিজিবি সীমান্ত পাহারা দেয় তাদেরকে হত্যা করেছে। তো যার কারণে এটা হয়েছিল আওয়ামী ফ্যাসিবাদীর যেই নগ্ন যে নতজানু পররাষ্ট্রনীতি। এজন্য আমি মনে করি যে বর্তমানে আমাদের সীমান্তে বিজিবি যথেষ্ট তারা তৎপর রয়েছে। ইতিমধ্যে তারা ভালো কিছু ভূমিকাও জাতির সামনে উপস্থাপন করেছে। অতি দ্রুত এই বিজিবির নাম পরিবর্তন করা উচিত, আমাদের বিডিআর নাম আবার ফিরিয়ে আনা উচিত। আমাদের সেই মুক্তিযুদ্ধে আপনি জানেন যে আমাদের এখানে ইপিআর পূর্ব পাকিস্তান যেই রাইফেলস, তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মহান মুক্তিযুদ্ধে। আমি মনে করি যে সেই ইপিআর থেকেই বিডিআর হয়েছিল। সেই বিডিআরের যেই ধ্বংস করার জন্যই ভারতীয় অপশক্তি আওয়ামী লীগকে কাছে নিয়ে সেই হাসিনা ক্ষমতায় আসার 15 দিনের মাথায় তারা পিলখানাতে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, পদুয়া বড়ইবাড়ির হত্যার প্রতিশোধ নিয়েছিল। আমি মনে করি যে আমাদের সেই বিডিআরকে আবার পুনরুদ্ধার করে আমাদের হারানো সেই ঐতিহ্যকে আমাদের ফিরিয়ে আনা দরকার এবং আমাদের সীমান্তে আমাদের আরও শক্তিশালী ভূমিকা দরকার। আমাদের এক চুল পরিমাণ জায়গা যেন ভারত কোনোভাবে অধিগ্রহণ করা, সেখানে পুশব্যাক থেকে শুরু করে কোনো প্রকার আগ্রাসন চালাতে না পারে।
আমাদের সীমান্ত দেখেছি যে সীমান্ত এলাকাগুলোতে ভারত বিভিন্ন ফ্যান্সি ডিলের কারখানা করেছে। এগুলোকে দুই দেশের বৈঠকের মধ্য দিয়ে সেগুলোকে ধ্বংস করে দেওয়া উচিত, চোরাচালানি বন্ধ করা উচিত। এবং আমরা ভারতের সাথে আমাদের যেই মেডিকেল ভিসা বন্ধ করে রেখেছে, আমি মনে করি যে এটাকে আরও কীভাবে দীর্ঘস্থায়ী করা যায় এটা করা উচিত। কারণ আমরা ভারতে চিকিৎসা নিতে না গেলেও আমাদের চলবে। আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থাকে আমাদের আরও শক্তিশালী করতে হবে। আমাদের এখানে মার্কেট করার জন্য যেই সমস্ত অতি উৎসাহীরা রয়েছেন, কলকাতার সেই আমাদের নিউ মার্কেটে যান, আমাদের নিউ মার্কেটে গিয়ে দেখেন যে কত ভালো ভালো মানের আমাদের জিনিসপত্র রয়েছে। আমরা দেশীয় শিল্পকে আমরা উৎসাহিত করব। আমরা চাইব আমাদের দেশীয় শিল্পকে আমরা কিভাবে উৎসাহিত করতে পারি, আমাদের দেশীয় পণ্যকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এটা বাড়ানো উচিত। আমি মনে করি স্বদেশি পণ্য বাড়ানোর জন্য, ব্যবহারের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেকটা টিভি চ্যানেল, প্রত্যেকটা মিডিয়াতে বেশি বেশি প্রচার হওয়া উচিত। আমাদের দেশীয় পণ্য যদি মান একটু খারাপও হয়, কিভাবে মান ভালো করা যায়, এটার জন্য তো আরও ব্যাপক আলোচনা হওয়া দরকার। আমাদের এখানে বিএসটিআই আছেন, আমাদের এখানে যে শিল্প করতে গেলে, আমি নিজে একটা, আপনি জানেন যে আমার একটা কোম্পানি রয়েছে, এটা হচ্ছে ডেল্টা প্রোডাক্ট। আমরা কোনো জিনিস উৎপাদন করতে গেলে বিদেশ থেকে এনে আমরা বিক্রি করতে পারি, বাট আমাদের এখানে উৎপাদন করে বিক্রি করতে গেলে আমাদের মিনিমাম 28টা কালো হাত আমাদেরকে চেপে ধরে, বিভিন্ন প্রশাসন আমাদেরকে চেপে ধরে, আমাদেরকে চাঁদা দিতে বিভিন্নভাবে আমাদেরকে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমি মনে করি যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, আমাদের শিল্প মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই বিষয়গুলোকে দেখা উচিত। দেশীয় শিল্পকে কিভাবে বিকাশ ঘটানো যায়, দেশীয় পণ্যকে কিভাবে আরও বেশি বেশি করে বাজারজাত করা যায়, মানুষের মধ্যে দেশি পণ্য ব্যবহারের জন্য আরও বেশি আমাদের প্রচারণা, গণজাগরণ সৃষ্টি করা উচিত।